নমস্কার ফ্রেন্ডস। প্রত্যেক শনিবারের মতো এই শনিবারও আমি একটা স্টক নিয়ে এসেছি। একটা স্টক নিয়ে অ্যানালিসিস করব। শুরুর আগেই সেবির গাইডলাইন্স অনুযায়ী এই স্টক সম্পূর্ণটা একটা শিক্ষণীয় ব্যাপার, এডুকেশন পারপাসে বলা হচ্ছে। এই স্টক কেনা এবং বেচার কোনো রেকমেন্ডেশন আমার নেই। কেউ যদি এই স্টক কিনে বা বেচে, তাতে যদি তার প্রফিট বা লস হয়, তার জন্য আমি এবং আমার চ্যানেল দায়ী থাকবে না। তো শুরু করি আজকের স্টকটা সম্বন্ধে। এই স্টকটা একটা গুজরাট বেস স্টক। এই স্টকটার কাজ হলো, এই স্টকটা পোর্ট, যে ইন্টারন্যাশনাল যে মেটেরিয়ালসগুলো যেগুলো সমুদ্রপথে বিভিন্ন দেশে আদান প্রদান হয়, সেই সেক্টরে এই স্টকটা কাজ করে। এই স্টকের কম্পিটিটার এখন কিন্তু খুব কম আছে। একমাত্র এই স্টকের কম্পিটিটার বলতে পারি আমরা আদানি পোর্ট। তো আদানি পোর্টের যদি আমি স্টক অ্যানালিসিস করি এবং তার সঙ্গে যদি এর যদি কম্পেয়ার করি, এটা কিন্তু আদানি পোর্টের স্টকের তুলনায় কিন্তু বাচ্চাই বলা চলে। কারণ ওই স্টকের, আদানি পোর্ট স্টকের যে মার্কেট ক্যাপিটালাইজেশন আর এর মার্কেট ক্যাপিটালাইজেশন একদমই কম। কারণ আদানি পোর্টের যে মার্কেট ক্যাপিটালাইজেশন সেটা হলো প্রায় 2.5 লক্ষ কোটি টাকা, এর মাত্র 8,651 কোটি টাকা মার্কেট ক্যাপ। তো বুঝতেই পারছেন এর ব্যবসাটা খুবই ছোট আদানি পোর্টের তুলনায়। কিন্তু হাতে গুনে যদি দেখা যায় তাহলে 2-3টে কোম্পানি আছে যারা পোর্টের এই ব্যবসাটা করে। তাদের মধ্যে আমি যে স্টক সম্পর্কে আমি আলোচনা করব সেটা হলো গুজরাট বেস স্টক, এবং এটা গুজরাটের পোর্টের যে আদান প্রদান হয় বিদেশে, যেমন এই পোর্টের মাধ্যমে ইউএস, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এবং মিডল ইস্ট এবং ফার মিডল ইস্ট এই পোর্টের মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলে। তো এই স্টকের যদি আমি কারেন্ট প্রাইস দেখি, তাহলে এর কারেন্ট প্রাইস হলো মাত্র 179 টাকা। তাহলে 179 টাকা এর মার্কেট এর প্রাইস, স্টক প্রাইস। সেই ক্ষেত্রে যদি আমি আদানি পোর্টের প্রাইস দেখি, সেটা হলো 1100 টাকার উপরে। তো প্রায় 10-11 গুণ। তো যাই হোক, তো আদানি পোর্টের সঙ্গে আমি এই স্টকের তুলনা করছি না, কিন্তু ভবিষ্যতে যে এই স্টকটা আদানি স্টকের মতো হবে না এবং আদানি স্টক যে আরও বড় হবে না, সেটা কিন্তু বলা যায় না। তো এই স্টকের যদি পিই দেখি, তাহলে এই স্টকের পিই হলো 21.3, এবং এই সেক্টরের যদি পিই দেখি তাহলে হলো 24, এবং এই স্টকের যদি বুক ভ্যালু দেখি তাহলে হলো 43.6, আর এখন কারেন্ট প্রাইস হলো 179। 3-4-12, 4-4-16, মানে 4 গুণের কাছাকাছি। তাহলে এর বুক ভ্যালু থেকে এর স্টক প্রাইস এখন 4 গুণের কাছাকাছি আছে। তো স্টকের যদি আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি, তাহলে প্রফিট অ্যান্ড লস যদি দেখি, তাহলে এর সেলস কিন্তু ইয়ার অন ইয়ার কিন্তু বেড়ে যাচ্ছে। সেলস ইয়ার অন ইয়ার বেড়ে যাওয়া কিন্তু একটা পজিটিভ দিক। আর যদি প্রফিট দেখি, নিট প্রফিটটাও কিন্তু ইয়ার অন ইয়ার বেড়ে যাচ্ছে। কোয়ার্টারলি এর প্রফিটটা একটু কম দেখাচ্ছে ঠিকই, যেহেতু এদের কম্পিটিটার খুব কম, তার জন্য এই স্টকগুলো কিন্তু মনোফুলি ব্যবসা করে। তো তার জন্য এই স্টকের যে কোয়ার্টারলি রেজাল্ট, সেই কোয়ার্টারলি রেজাল্টটা দেখলে কিন্তু হবে না, ইয়ারলি প্রফিটটা দেখতে হবে। আবার যদি আমি রিজার্ভ দেখি, তাহলে রিজার্ভটাও কিন্তু ইয়ার অ্যান্ড ইয়ার ইনক্রিজ করছে, বড়োইং লোনটাও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। আর সিডব্লিউআইপি যদি দেখি, কনস্ট্রাকশন যে সমস্ত কাজকর্ম চলছে, সেটা কিন্তু ইয়ার অন ইয়ার কিন্তু বাড়িয়ে যাচ্ছে। কেন বাড়াচ্ছে? কারণ এর ব্যবসা উন্নতি বা আরও বেশি পরিমাণে ব্যবসা করতে হলে পরে পোর্টের অনেক কিছু জিনিসপত্র বা লোক বল বলুন, সমস্ত কিছুই কিন্তু এরা কিন্তু ধীরে ধীরে বাড়িয়ে চলছে। তো এটা কিন্তু একটা পজিটিভ দিক। কারণ সিডব্লিউআইপি যে কনস্ট্রাকশন ওয়ার্ক যেগুলো চলছে, সেই ওয়ার্কের সঙ্গে সঙ্গে যে ম্যান পাওয়ার যে জিনিসগুলো চলছে, সেই জিনিসগুলো কিন্তু এই স্টকে কিন্তু পজিটিভ। কারণ এরা কিন্তু সিডব্লিউআইপিটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করে যাচ্ছে। এবার চলে আসি প্রোমোটার হোল্ডিং। প্রোমোটার হোল্ডিং যদি দেখা যায়, তাহলে প্রোমোটাররা কিন্তু এই স্টকে কিন্তু কনস্ট্যান্ট পজিশন বানিয়ে রেখেছে, না বেচছে না কিনছে, একটা কনস্ট্যান্ট পজিশনে কিন্তু ইয়ার বাই ইয়ার চলে যাচ্ছে। আর এফআইআই আর ডিআইআই যে অ্যাক্টিভিটি যদি দেখি, তাহলে এফআইআই কিন্তু তার স্টেকের পরিমাণ কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করছে। কার কাছ থেকে ইনক্রিজ করছে? ডিআইআই এবং রিটেইল যারা পাবলিক আছে তাদের কাছ থেকে কিন্তু এই শেয়ারগুলো কিন্তু সরি এই শেয়ারগুলো কিন্তু এফআইআই কিনে নিচ্ছে। তাহলে টেকনিক্যাল মানে ফান্ডামেন্টাল যদি অ্যানালিসিস করি, তাহলে কিন্তু সরি একটা ভালো পজিশনে কিন্তু এই স্টকটা আছে। আর যদি আমি চার্ট দেখি, তাহলে চার্টের দিক থেকেও কিন্তু অনেকটা কারেকশন হয়ে গেছে, এবং এই অবস্থায় কিন্তু স্টকটা কিন্তু পোর্টফোলিওতে রাখা যেতে পারে। এই স্টকের যদি এসআইপি করতে হয়, তাহলে ফার্স্ট এসআইপি আসছে হলো 158-তে, তারপরে 148-এ, তারপরে 137-এ। এর নিচে কিন্তু স্টক যাওয়ার প্রবাবিলিটি কিন্তু খুব কম। তাহলে এখন প্রাইস হলো 179। এই প্রাইসে কিন্তু এই স্টকটা কিন্তু আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন। এবার চলে আসি এই স্টকটার নাম। এই স্টকটার নাম হলো গুজরাট পিপাভাভ পোর্ট লিমিটেড। গুজরাট পিপাভাভ পোর্ট লিমিটেড, যেটা সংক্ষেপে বলা হয় জিপিপিএল। স্টকটার নাম হলো জিপিপিএল। আপনার স্টকটা লিখে রাখুন এবং এই স্টকটা নিয়ে রেখে পোর্টফোলিওতে রেখে দিয়ে জমাতে থাকুন। এই স্টকটা কিন্তু ভবিষ্যতে ভালো রিটার্ন দিবে। এই কারণে বলছি, এই স্টকটার কম্পিটিটার কিন্তু এখন মার্কেটে নেই। আপনারা বুঝতেই পারছেন, কোনো কোম্পানি বা কোনো সেক্টর, যে সেক্টরে কম্পিটিটার খুব কম,
তারা কিন্তু মনোপলি ব্যবসা করে। তারা কিন্তু ইচ্ছা মতো ব্যবসা করতে পারে। যতদিন না কম্পিটিটর বাড়ছে, ততদিন কিন্তু এদের ডিমান্ড থাকবেই। স্টকটার রেঞ্জটা খুবই কম আছে। স্টকটাকে আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন। কারণ এই স্টকটা কিন্তু ভবিষ্যতে ভালো রেজাল্ট দিবে। অনেকটা কারেকশন হয়ে গেছে। তো এই স্টকটা আপনার পোর্টফোলিওতে রাখুন এবং প্রফিট অর্জন করুন। আর যে স্টকটা সম্বন্ধে যে আমি প্রত্যেক শনিবারে একটা স্টক সম্পর্কে আলোচনা করি, এই স্টকটায় কেমন কি প্রফিট হচ্ছে না হচ্ছে এবং তাতে কেমন আপনারা প্রফিট করছেন আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমাকে কমেন্ট করুন। তাতে আমার কিন্তু উৎসাহ বাড়বে। আমি কিন্তু নতুন, নতুন স্টক কিন্তু আপনাদের সামনে আবার নিয়ে আসতে উৎসাহিত হব এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এটুকুই আপনাদের কাছে আমার আবদার। কারণ এটা করলেই কিন্তু আমার নতুন, নতুন স্টকগুলো কিন্তু নিয়ে আসার উৎসাহ কিন্তু বাড়বে। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।